পাঠ করছি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কে কেমন বিশ্ববিদ্যালয় চায় বিশ্ববিদ্যালয় সংস্কার ভাবনা বিষয়ক প্রস্তাবনা। গত কয়েক দশকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি এর প্রকৃতিও হয়েছে বিচিত্র। প্রায় 50টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে প্রায় 110টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেমন প্রকৃতিগত পার্থক্য রয়েছে, তেমনি পুরনো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে 1973 সালের অধ্যাদেশের বাইরের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও রয়েছে প্রকৃতিগত পার্থক্য। এদিকে বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক মানের অবনমন ঘটেছে বলে একটি ধারণা ধীরে ধীরে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় রাজনীতি শিক্ষার মানের উপর প্রভুত্ব করছে। শীর্ষস্থানীয় কয়েকটিকে বাদ দিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও গুণমানে অগ্রগতি দেখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে সেগুলি কেবল সনদ বিক্রির ভবনে পরিণত হয়েছে। তবে নতুন নতুন বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দিয়েছে, কিন্তু সংখ্যার তুলনায় মানের সংকট রয়ে গেছে। গবেষণায় বরাদ্দ যৎসামান্য হওয়ায় সব ধরনের বিশ্ববিদ্যালয় কেবল আন্ডারগ্রাউন্ড কলেজের ভূমিকাতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। নতুন জ্ঞান সৃজনের কাঙ্ক্ষিত দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলো পালন করতে পারছে না। এই পরিপ্রেক্ষিতে একটি রূপান্তর ও সংস্কারের রূপরেখা প্রস্তাব করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার সংকট ভালোভাবে বুঝতে হলে আমাদের বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগে জেনে নেওয়া দরকার। স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের আসল বিশ্ববিদ্যালয় বলতে 1973 সালের আদেশ নির্ভর স্বায়ত্তশাসিত 4টি এবং প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা ভাবা হতো, কিন্তু এখন তারাই সংখ্যালঘিষ্ঠ হয়ে পড়েছে। অপেক্ষাকৃত প্রাচীন এই বিশ্ববিদ্যালয়গুলির প্রভাবও বাংলাদেশের সমাজে পূর্বের তুলনায় কিছুটা কমে এসেছে। শিক্ষক ও ছাত্র রাজনীতির একদলীয় লেজবৃত্তি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক বিকাশ ব্যাহত করছে। বিশ্ববিদ্যালয়ের নিয়োগে কিংবা ছাত্রাবাসে শিক্ষার্থীদের জীবনযাপনে সবকিছুর ঊর্ধ্বে দলীয় বিবেচনা প্রধান হয়ে উঠেছে। দলীয়করণ এই মাত্রায় পৌঁছেছে যে 1973 সালের স্বায়ত্তশাসনের সুবিধাগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে চায় না, আর সাধারণ শিক্ষকেরা সেই সুবিধা অপব্যবহারে বেশি উৎসাহী, যেমন নিয়মিত ক্লাস না নেওয়া বা পরীক্ষার ফলাফলে বিলম্ব করা। টিউশন ফি কম হওয়ায় এখনো বেশিরভাগ শিক্ষার্থীর প্রথম পছন্দ এই বিশ্ববিদ্যালয়গুলো, কিন্তু বিদ্যমান ব্যবস্থা এবং শিক্ষার্থীদের শ্রেণীগত অবস্থান তাদের কেবল সিভিল সার্ভিস বা সরকারি চাকরিমুখী করে তুলেছে। বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান সৃষ্টি ও চর্চার কেন্দ্র থেকে কেবল সরকারি চাকরি প্রস্তুতি কেন্দ্রে পরিণত হয়েছে। আমি সৌম্য। 1 খ 1973 অধ্যাদেশের বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়। 1973 অধ্যাদেশের বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে নানান ধরন, যেমন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাধারণ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সেনা বিশ্ববিদ্যালয় ইত্যাদি। এই বিশ্ববিদ্যালয়গুলোয় পরিস্থিতি বেশ শোচনীয়। সব ক্ষমতা উপাচার্যের নিকট কেন্দ্রীভূত এবং সেই উপাচার্য যেহেতু দলীয় আনুগত্যে মনোনীত হন, তাই শিক্ষকদের স্বাভাবিক মত প্রকাশের স্বাধীনতা সেখানে নেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন আইন দিয়ে চলছে। সব বিশ্ববিদ্যালয়ে একটি বিষয় কেবল সাধারণ: গণতান্ত্রিক উপাদানের ঘাটতি এবং কেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থা। যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে আরও স্বায়ত্তশাসন ও গণতন্ত্র নিশ্চিত করা দরকার ছিল, সেখানে সময়ের সাথে সাথে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আইনগতভাবেই আরও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার ও বিশ্ববিদ্যালয় পরিচালনায় তাদের মতামত প্রদানের জায়গাগুলোকে সংকুচিত করা হয়েছে। 1980 সালের 27 ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। সেই আইনে 73 অধ্যাদেশের ভাইস চ্যান্সেলর প্যানেল নির্বাচন বাদ দেওয়া হয়। সিনেট বলে কোনো কিছুর অস্তিত্ব থাকে না। ডিন নির্বাচনের বিধান থাকে না। ভাইস চ্যান্সেলরের ক্ষমতা নিরঙ্কুশ করা হয়। শিক্ষকদের চাকরির শর্ত কঠিন করা হয় ইত্যাদি। এরপর 1987 সালে পাশ হয় দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবির আইন। এই আইনে ইসলামী বিশ্ববিদ্যালয় আইনের অগণতান্ত্রিক ধারাগুলো মোটা দাগে বহাল তো ছিলই, উপরন্তু চ্যান্সেলরকে আরও ক্ষমতাবান করতে এবং শিক্ষককে বাধ্যগত করতে নতুন ধারা যুক্ত করা হয়। এই ধারাবাহিকতা পরবর্তী সময়ে বজায় থাকে। 2001 সালের জাতীয় নির্বাচনের পূর্বে 11টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন পাশ করা হয়। এই সকল আইনে সিন্ডিকেট প্রতিস্থাপিত হয় রিজেন্ট বোর্ড দ্বারা, যে রিজেন্ট বোর্ডের সদস্যদের একটা বড় অংশই থাকে সরকার কর্তৃক মনোনীত, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সরকারের নিয়ন্ত্রণ আরও নিরঙ্কুশ হয়। গত 1.5 দশকে জেলায় জেলায় রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রায় সব ক্ষেত্রেই প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না করে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে।
কয়েকটি ব্যতিক্রম বাদে এইসব বিশ্ববিদ্যালয়ে গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টির পরিবেশ সৃষ্টি করা যায়নি, বরং এই বিশ্ববিদ্যালয়গুলোকে এক প্রকার সার্টিফিকেট বিক্রির প্রতিষ্ঠান হিসেবে প্রস্তুত করা হয়েছে। এইসব বিশ্ববিদ্যালয়ে আইনগতভাবেই যেহেতু প্রশাসক নির্ভর, তাই প্রশাসকের স্বেচ্ছাচারিতার বহু নমুনা আমরা দেখতে পাই। উপাচার্যদের বিরুদ্ধে দুর্নীতি, দলীয়করণ, স্বজনপ্রীতির অভিযোগও পত্রপত্রিকা খুললেই দেখা যায়। এবার পড়বেন অলিউর সান, ইউল্যাবের শিক্ষক। বেসরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 1992 অনুসারে, কিংবা আরো নির্দিষ্ট করে বললে 1992 সালের 34 নং আইনের ক্ষমতা বলে। পরে আইনটি অপর্যাপ্ত বিবেচনায় গ্রহণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 প্রণয়ন করা হয়। এই আইনে 53টি ধারা রয়েছে, কিন্তু একটি ধারাতেও উচ্চশিক্ষা তথা বিশ্ববিদ্যালয় ধারণার সঙ্গে সম্পর্কিত বাক স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা রক্ষা করতে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বিষয়ে একটি শব্দ রাখা হয়নি। বরং বিভিন্ন ধারাতে বিশ্ববিদ্যালয়গুলোকে আমলাতান্ত্রিক আইনি মারপ্যাচের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কড়া নজরদারিতে রাখার বন্দোবস্ত করা হয়েছে, যার অন্যতম একটি হল ধারা 6(5), যেখানে বলা হয়েছে প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় উহার শিক্ষা কার্যক্রম সম্পর্কিত একটি পরিকল্পনা প্রণয়ন করিবে, যাহা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক পূর্বে অনুমোদিত হইতে হইবে। অনুরূপভাবে পাঠ্যক্রম কমিটি সংক্রান্ত আইনের 24 ধারাটিও, যেটির কয়েকটি ধারা বেশ অস্পষ্ট, ইউজিসির নিয়ন্ত্রণাধীন হবার পরেও বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসির অনুমোদন ছাড়া শিক্ষা কার্যক্রম সম্পর্কিত কোনো কিছুই স্ব-উদ্যোগে ও স্বাধীনভাবে গ্রহণ কিংবা বাস্তবায়ন করতে পারে না। আরেকটি উল্লেখযোগ্য ধারা হল 6(10), যেখানে নাগরিকের সাংবিধানিক অধিকারকে চূড়ান্তভাবে খর্ব করা হয়েছে। এছাড়াও আইনের সিন্ডিকেট সংক্রান্ত 17 ধারায় উল্লেখিত কয়েকটি উপধারা অত্যন্ত অগণতান্ত্রিক, যেখানে শুধু ইউজিসির মনোনীত একজন অধ্যাপক প্রতিনিধি ছাড়া শিক্ষকদের প্রতিনিধি নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে বাংলাদেশে প্রধান যে অভিযোগ সেটি হলো এগুলো মুনাফা কেন্দ্রিক। অন্যদিকে এসব বিশ্ববিদ্যালয়ের অনেকগুলোকে রাজনৈতিক বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনা তথা সনদ ব্যবসার অনুমোদন দেওয়া হয়েছে। আইনের 42 ধারায় দেশের আর্থসামাজিক অবস্থার মানদণ্ডে সামঞ্জস্যপূর্ণ একটি শিক্ষার্থী ফি এবং 43 ধারায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের জন্য উপযুক্ত বেতন কাঠামো ও চাকরি প্রবিধানমালা নির্ধারণের নির্দেশনা থাকলেও বিশ্ববিদ্যালয় ভেদে দুটি ধারাতেই যথাক্রমে অসামঞ্জস্যপূর্ণ ফি ও অনুপযুক্ত বেতন কাঠামো বিদ্যমান রয়েছে, যা পরিষ্কার একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে চিহ্নিত করে। আইনের 35 ধারায় কোনো বিভাগ, কোর্স বা প্রোগ্রামের খণ্ডকালীন শিক্ষকের সংখ্যা পূর্ণকালীন শিক্ষকের 1/3 বেশি না হবার কথা বলা থাকলেও অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই শিক্ষকদের খণ্ডকালীন কিংবা চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে, যা শিক্ষকদের ন্যায্য অধিকারকে ক্ষুণ্ণ করছে বছরের পর বছর। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান যেমনই হোক, তারা বাজার ধরার জন্য পাঠ মাধ্যম কিংবা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে মাতৃভাষাকে চরমভাবে অবমূল্যায়ন করে চলেছে। এরপরে সংকট নির্দিষ্টকরণ অংশ পড়বেন অধ্যাপক সামিনা লুৎফা। সংকট নির্দিষ্টকরণ। সরকারি কর্তৃত্ব। সরকারি কর্তৃত্ব দলীয় রাজনীতি বাহিত হয়ে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন হরণ করছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উপর দলীয় রাজনীতি চর্চা প্রভুত্ব করছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পদ, সম্পদ, প্রমোশন, বাটোয়ারার নীতি শিক্ষকদের দলীয় রাজনীতিমুখী করে তুলছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টিদের বিন্যাসে সরকারি আধিপত্য এবং আইনি কাঠামো ও পরিচালনায় ইউজিসির খবরদারি বিশেষভাবে লক্ষণীয়। দ্বিতীয়ত, নয়া উদারবাদী নীতি ও ইউজিসির কৌশলপত্র। বিশ্বব্যাংকের মতো বৈশ্বিক প্রতিষ্ঠান নয়া উদারবাদের নীতি অবলম্বনে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের মাধ্যমে মানোন্নয়নের নামে সর্বজনীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বেসরকারীকরণের উপাদান প্রবিষ্ট করছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 20 বছর মেয়াদী, যা 2006 থেকে 2026 পর্যন্ত, যে কৌশলপত্র, তাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ আয় বৃদ্ধি করতে এবং সরকারি বরাদ্দ কমাতে নীতিগত চাপ প্রয়োগ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সান্ধ্য কোর্স, বৈকালিক কোর্স, ছুটির দিনের বিশেষ প্রোগ্রাম চলছে। এই মুক্ত বাজার আবহাওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী অথচ দরিদ্রদের পড়ার সুযোগ ধীরে ধীরে কঠিন হয়ে উঠছে। শিক্ষা পণ্যায়িত হয়ে উঠেছে। স্বায়ত্ত শাসনের অপব্যবহার। পাকিস্তান আমলে বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করতে শাসকেরা নানান উদ্যোগ নিয়েছিল। তার বিপরীতে 73-এর আদেশকে একটি অর্জন হিসেবে ধরা হয়, কিন্তু আদেশটি শতবর্ষ পরে এসে বিশ্ববিদ্যালয় কোথায় পৌঁছাতে চাইবে তার দিক নির্দেশনা যেমন দেয়নি, তেমন দেয়নি অর্থনৈতিক স্বাধীনতার নির্দেশনা।
অন্যদিকে শিক্ষকদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হলেও মূলত দলীয় রাজনীতি এখানে প্রধান হয়ে উঠেছে এবং সরকার দলীয় শিক্ষক নেতৃবৃন্দের করতলগত হয়েছে। বিশ্ববিদ্যালয় জ্ঞান ভিত্তিক না হয়ে নির্বাচন কেন্দ্রিক হয়ে উঠছে। জবাবদিহিতার অভাবে পাঠদানে শিক্ষকরা অবহেলা করে থাকেন। স্বায়ত্তশাসনের সুযোগকে এক্ষেত্রে যুক্তি হিসেবে হাজির করা হয়। সরকারি আধিপত্য কমানো আর গণতান্ত্রিক জবাবদিহিমূলক ও জ্ঞানমুখী পরিবেশ নিশ্চিত করতে স্বায়ত্তশাসনের ধারণাটির সংস্কার প্রয়োজন। শিক্ষায় বরাদ্দ ও গবেষণা। জিডিপি বা বাজেটের বিপরীতে শিক্ষায় বরাদ্দের হারে দক্ষিণ এশীয় মানের তুলনায়ও বাংলাদেশ পিছিয়ে আছে। একদিকে গবেষণা তহবিলের বরাদ্দ নেই, অন্যদিকে দলীয় রাজনীতি গবেষণা মনস্ক শিক্ষকদের জন্য নানান প্রতিবন্ধকতা তৈরি করে, যে ক্ষেত্রে গবেষণা বিমুখ ও রাজনীতি প্রবণ শিক্ষকদের জন্য রয়েছে ব্যক্তি স্বার্থ উন্নয়নের নানান উপায়। আবার শিক্ষার্থীদের পিএইচডি এমফিল গবেষণার জন্য সুষ্ঠু প্রয়োজনীয় পরিকাঠামোর অনুপস্থিতিতে দেশের পিএইচডির মানও নাই, মূল্যও নাই। নিয়োগ ও ভর্তি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভালো ফলাফলের শিক্ষার্থী গুরুত্ব পাবার কথা, কিন্তু তাদের বাদ দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় ভোটার নিয়োগের প্রবণতা মেধা ও যোগ্যতাকে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে মূল্যহীন করে তুলেছে। নানা বিশ্ববিদ্যালয়ে অকার্যকর গুচ্ছ পদ্ধতি সহ নানান নিরীক্ষায় কিছু শিক্ষকের পকেট ভারী হলেও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের হয়রানি বাড়ে একদিকে, অন্যদিকে এমসিকিউ নির্ভর ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় উপযোগী কাঙ্ক্ষিত শিক্ষার্থী খুঁজেও পাওয়া যায় না, যা হতাশাজনক। ক্লাসরুমের গড় মান এভাবে পড়ে যাচ্ছে। শিক্ষার্থীদের আবাসন ও ছাত্র রাজনীতি। কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন সংকটের সুযোগে গড়ে উঠেছে গণরুম প্রবণতা, গেস্টরুম সংস্কৃতি ও সাধারণ ছাত্রদের উপর সরকারি ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণমূলক রেজিমেন্টেশন। ছাত্রাবাসগুলোয় বসবাসের ও অধ্যয়নের ন্যূনতম পরিবেশ নেই, বরং নিবর্তন ও মাস্তানির সূত্রে রয়েছে অপ্রীতিকর এক ভীতিকর পরিবেশ, যা বিশ্ববিদ্যালয়ের মূলনীতির পরিপন্থী ও শিক্ষার্থীদের উদার ও মুক্ত চিন্তায় বিকশিত হবার পথে বাধা স্বরূপ। সরকারি ব্যতীত বাকি সংগঠনকে এক নিয়ন্ত্রণমূলক পরিবেশের মধ্যে রাজনীতি করতে হচ্ছে। এছাড়া রয়েছে উচ্চ হারের টিউশন ফি। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সমরূপ বা হোমোজেনাস নয়, তাদের মধ্যেও রয়েছে ব্যাপক পার্থক্য। অল্প কয়েকটির মান যথেষ্ট উন্নত, যদিও সেখানে টিউশন ফি অত্যন্ত উচ্চ, বেশিরভাগের মান সাধারণ। বিশ্ববিদ্যালয়গুলো মূলত মুনাফামুখী, সে তুলনায় মান অর্জনে আগ্রহ কম। এই বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণার পরিবেশ গড়ে ওঠেনি, তাদের এমফিল ও পিএইচডি ডিগ্রি দেবার অনুমতি এখনো নেই। এর পরের অংশ পড়বেন অধ্যাপক ডক্টর রুশাদ ফরিদী। ৩. সমাধান প্রস্তাব। রাষ্ট্রের হাতে যে সমাধান। বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো রাষ্ট্র ব্যবস্থার সংকটের সাথে সম্পর্কিত, তাই রাষ্ট্র ব্যবস্থার সংকটগুলোর সমাধান হওয়া দরকার। সরকারগুলো বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করে না, নিজ স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে, এটা বন্ধ হওয়া দরকার। আজকের জন্য এমন আধুনিক বিশ্ববিদ্যালয় চাই যা চিন্তার স্বাধীনতা, প্রশ্ন করার পরিসর এবং বিশ্লেষণের বিস্তার নিয়ে তৈরি হবে। সরকারকে এক্ষেত্রে উদার হয়ে বিশ্ববিদ্যালয়কে নিজের মতো চলতে দিতে হবে। উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষা খাতে ও বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে বিনিয়োগ করতে হবে। দক্ষিণ কোরিয়ার উন্নয়নশীল দশা থেকে উন্নত দশায় উন্নীত হবার পেছনে শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগের ভূমিকা রয়েছে। ইউজিসির কৌশলপত্র ও নয়া উদারবাদী নীতি। নব্য উদারবাদী মতাদর্শের আলোকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়কে বিশ্ব ব্যাংক প্রণীত বাণিজ্যিকরণের নীতি থেকে সরে আসতে হবে। উন্নয়নশীল দেশের প্রয়োজন অনুযায়ী উচ্চশিক্ষাকে দরিদ্র মানুষের জন্য উন্মুক্ত রাখতে হবে। নৈশ বা সান্ধ্য কোর্সগুলো ধীরে ধীরে তুলে নিতে হবে। বছর বছর ছাত্রছাত্রীদের বেতন বাড়ানো বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয় পরিচালনার আইন ও নীতি। বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা গুরুত্বপূর্ণ, তবে সকল স্তরে দলীয় আধিপত্য বিস্তারের রাজনীতি বন্ধ করা এবং বিশ্ববিদ্যালয়ের কাঠামোর ভেতরেই একাডেমিক ও প্রশাসনিক জবাবদিহিতামূলক ব্যবস্থা থাকা প্রয়োজন। সেজন্য ৭৩-এর আদেশের অপব্যবহার রোধে কিছু সংস্কার প্রয়োজন। সিন্ডিকেটে নির্বাচিত শিক্ষকদের বাইরে যারা বিশ্ববিদ্যালয় থেকে ডেপুটেশনে বাইরে গিয়েছেন তাদের আবার সরকারের প্রতিনিধি হিসেবে সিন্ডিকেটে মনোনয়ন দেয়া বন্ধ করতে হবে। সিনেট নির্বাচনে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাইরে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের নির্বাচনে ওই বিশ্ববিদ্যালয়ের আর কোনো শিক্ষক নির্বাচন করতে পারবেন না।
প্রশাসনের পদে থাকা শিক্ষকদের শিক্ষক সমিতির নির্বাচনে যাওয়া বন্ধ করতে হবে। ৭৩-এর আদেশের আওতামুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য স্বায়ত্ত শাসনের আদর্শের আলোকে আইন ও নীতি চূড়ান্ত করতে হবে। সেখানে স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সব ক্ষমতা উপাচার্যের হাতে না রেখে ক্ষমতা বিভাজন করতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সমধর্মী ভাবা বন্ধ করতে হবে। ভালো দক্ষ বয়স্ক শিক্ষকদের ধরে রাখার ব্যবস্থা করা দরকার। চুক্তিভিত্তিক নয়, বরং পূর্ণকালীন শিক্ষকদের সংখ্যা বাড়াতে হবে। শিক্ষকদের নিয়োগে ও বেতন কাঠামোয় বৈষম্য দূর করা জরুরি। শিক্ষকদের অধিকার নিয়ে কথা বলার জায়গা দরকার। পরীক্ষামূলকভাবে পিএইচডি ও এমফিল ডিগ্রি করানোর অনুমতি দেয়া দরকার। প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের নিজেদের গ্র্যাজুয়েটদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে পাবলিক প্রাইভেটের একটা যোগসূত্র করা দরকার। শিক্ষার্থীরা যেন পাবলিক প্রাইভেটে আদান প্রদান করতে পারে, যেমন লাইব্রেরির বই বিনিময়। বাংলায় পাঠদানের ক্ষেত্রে হীনমন্যতা থেকে মুক্তি দরকার। ইউজিসির লাগামহীন খবরদারি বন্ধ করে গণতন্ত্রায়ন করতে হবে। 2 সেমেস্টারের মাঝের সময় অত্যন্ত কম, যা গবেষণার সময়কে সংকুচিত করে, এটা বাড়াতে হবে। পাঠদান ও গবেষণা। পাঠদানের মতো ন্যূনতম কাজটিতে শিক্ষকদের জবাবদিহিতার পরিস্থিতি তৈরি করতে হবে। শিক্ষকদের কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে। পাঠদান শিক্ষকের প্রথম কাজ, দ্বিতীয় কাজ গবেষণা। ভালো শিক্ষক ভালো গবেষক নাও হতে পারেন, উল্টোটাও ঘটতে পারে। তাই শিক্ষকের আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী লোড বন্টনের ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে এবং তাদের স্বীকৃতি ও প্রমোশন সেই আলোকে হতে পারে। গবেষণার জন্য সরকারকে প্রচুর বরাদ্দ দিতে হবে। গবেষণার অনুদান প্রাপ্তিতে দলগত পরিচয়ের প্রাধান্য বন্ধ করতে হবে। বিদেশের বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও আদান প্রদানের ব্যবস্থা করতে হবে। গবেষণায় চৌর্যবৃত্তি ধরার সফটওয়্যার সব বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে। দেশি বিদেশি শিক্ষার্থীদের জন্য ফান্ড সমেত সার্বক্ষণিক পিএইচডি এমফিল ডিগ্রি চালু করতে হবে। ভর্তি, নিয়োগ ও প্রশাসন। ভর্তি পরীক্ষা পদ্ধতি ধাপে ধাপে পরিবর্তন করতে হবে। প্রশ্নের ধরন পাল্টাতে হবে। আগে সম্পূর্ণ এমসিকিউ ভিত্তিক ভর্তি পরীক্ষা থেকে সরে এসে অ্যাপটিটিউড টেস্টে যেতে হবে। প্রথম বর্ষে সবাইকে হলে সিট দিয়ে দিতে হবে। তারপর ধীরে ধীরে উপরের দিকে মেধা ও চাহিদার ভিত্তিতে সিট বন্টন হতে পারে। শিক্ষক হিসাবে নিয়োগের প্রথম পর্যায়ে প্রভাষক পদে নিয়োগে বিশ্বের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত পদ্ধতি নিয়ে গবেষণা করে এ বিষয়ে নিয়োগ পদ্ধতি নির্ধারণ করতে হবে। চাহিদায় প্রাধান্য সমেত নিয়োগ প্রক্রিয়ায় ভিসি প্রভিসির তুলনায় বিভাগের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। কেবল মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ প্রদান থেকে সরে আসতে হবে। নিয়োগ সংক্রান্ত পরীক্ষামূলক ক্লাসে সিনিয়র শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিতে হবে। দলগত ও আঞ্চলিক বিবেচনায় শিক্ষক নিয়োগ সম্পূর্ণ বন্ধ করতে হবে। নিজ বিশ্ববিদ্যালয়ে ও বিভাগে পাশ করা শিক্ষার্থীদের ওই বিভাগে চাকরি দেবার প্রবণতা বদলাতে হবে। বিগত সময়ে যারা এমন দুর্নীতিপরায়ণ নিয়োগ দিয়েছেন তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। যোগ্যতা মূল্যায়ন করে বঞ্চিত শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাতে হবে। শিক্ষক নিয়োগে কেবল বাংলাদেশের নাগরিকদের মধ্যেই সীমিত থাকা উচিত নয়। জ্ঞানগত এই সীমাবদ্ধতা কূপমণ্ডূকতার উৎসাহিত করে। স্বল্পকালীন ভিজিটিং প্রফেসরশিপের ব্যবস্থা থাকা উচিত, যাতে বিদেশি অধ্যাপক বা বিদেশে কর্মরত বাংলাদেশি অধ্যাপকরা 1 সেমেস্টারের জন্য হলেও পড়ানোর সুযোগ পান। এতে উন্নত বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও সংস্কৃতি দেশের বিশ্ববিদ্যালয় কিছু মাত্রায় আত্মীকৃত হবে। এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় যতটা উন্মুক্ত বা আগ্রহী, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রক্রিয়া সংস্কার করে তাদেরকেও আদান প্রদানে আগ্রহী করে তুলতে হবে। বাকি অংশটুকু পড়বেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের লাবণী আশ্রয়। বলছি, স্নাতক পর্যায়ের কি কি সংস্কার প্রয়োজন? বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের সমস্ত ক্লাস 40 জনের মধ্যে সীমিত রাখা জরুরি। একমাত্র এই আকারের বা এর চেয়ে ছোট শ্রেণীকক্ষেই প্রত্যেক শিক্ষার্থীর দিকে মনোযোগ দিয়ে পড়ানো সম্ভব।
পড়াশোনা ও পরীক্ষাকে টেক্সট তথা লাইব্রেরি কেন্দ্রিক করে গড়ে তুলতে হবে। তবে অন্যান্য উৎস ব্যবহারের কৌশল প্রণয়ন করতে হবে। বিভাগ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যায় আমূল পরিবর্তন আনা জরুরি। শিক্ষক ও শিক্ষার্থীদের আগ্রহের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের সংখ্যা 1 ইউনিট অর্থাৎ 40 জন বা একাধিক ইউনিট নির্ধারণে নিয়মিত মূল্যায়ন ভিত্তিক সংশোধন করা যেতে পারে। গড়ে 3টি করে কোর্স পড়ালে শিক্ষকের সংখ্যা খুব বাড়াতে হওয়ার কোনো দরকার নেই। যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ার আগ্রহ কম এবং এমন বিভাগগুলোতে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি না করিয়ে কেবল স্নাতকোত্তর পর্যায়ে স্ট্রিম হিসেবে চালু রাখা যেতে পারে। সময়ের সাথে সাথে বিভাগের গড়ন কেবল শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য বজায় রাখা এবং ব্যক্তি শিক্ষকের আগ্রহে নতুন বিভাগ চালু করা ন্যাক্কারজনক চর্চার অবসান হওয়া দরকার। বিদ্যমান বাস্তবতায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে তোলা উচিত দ্বিভাষিক বিশ্ববিদ্যালয় হিসেবে, যেখানে ছাত্রছাত্রীরা বাংলা ও ইংরেজি ভাষায় পড়বে এবং পরীক্ষা দেবে এমন ব্যবস্থা করতে হবে। কুশলী করে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের কমপক্ষে 3টি ভাষা শেখার পর্যাপ্ত ব্যবস্থা রাখা দরকার। এছাড়াও তথ্য প্রযুক্তি বিষয়ক দক্ষতার জন্য আলাদা ইনস্টিটিউট খুলে পর্যাপ্ত শিক্ষক এবং কাঠামোর ব্যবস্থা করা দরকার, যেন যে কোনো শিক্ষার্থী এর সুযোগ গ্রহণ করে এবং আবশ্যিক বা আধা আবশ্যিক কোর্স হিসেবে এগুলো সব বিভাগের অন্তর্ভুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলোকে উপযোগী করে পুনর্বিন্যস্ত করতে হবে। এর পরের অংশ পড়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক পারভিন জলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 3 বর্গীয় জ স্নাতকোত্তর পর্যায়ের সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রস্তাব। স্নাতকোত্তর পর্বের জন্য ক্রমশ এমএ শ্রেণীর ডিগ্রি কেবল নির্বাচিত শিক্ষার্থীদের জন্য সুযোগ হিসাবে রাখতে হবে। বর্তমানে বাংলাদেশের স্নাতকোত্তর ডিগ্রির আসলে একটা প্রলম্বিত স্নাতক ডিগ্রি মাত্র। কোর্স পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন এনে এবং গবেষণা সংশ্লিষ্টতা বাড়িয়ে মাস্টার্স ডিগ্রিকে বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়ের মতো ঢেলে সাজাতে হবে। একাধিক মাস্টার্স করার সুযোগ চাহিদা সাপেক্ষে তৈরি করা আবশ্যক। বিভাগ কেন্দ্রিক শিক্ষক সিন্ডিকেট, যা শিক্ষার্থীদের ফলাফল নিয়ন্ত্রণ ও অনৈতিক প্রস্তাব বিস্তারে ভূমিকা রাখে, তার অবসান ঘটাতে হবে। 3 ঝ উচ্চতর গবেষণায় সংস্কার। আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় দুর্বলতা গবেষণা ও উচ্চতর ডিগ্রি, যা বৈশ্বিক র্যাঙ্কিংয়েও আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে পিছিয়ে রেখেছে। এই অবস্থার নিরসন সহজ নয়। যেহেতু প্রায় যাবতীয় পরিস্থিতি প্রতিকূল, সেহেতু বহু লোকের জীবন জীবিকার রাজনীতি এবং আধিপত্যের সাথে তা যুক্ত। কাজেই এ ব্যবস্থা রাতারাতি পাল্টানোর চেষ্টা না করে একটা কাজ করা সম্ভব, যা বিদ্যমান কাঠামোকে সরাসরি স্পর্শ না করেও পরিস্থিতিতে কিছুটা বদল ঘটাতে পারবে। সেটা হলো একটা সম্পূর্ণ পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রাম চালু করা। প্রাথমিক পরিকল্পনাটা হতে পারে এরকম: 1. প্রতি বছর অনুষদের আকার ও সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক, যেমন 100 জন পর্যন্ত পিএইচডি শিক্ষার্থী ভর্তি করে 3 বছরের মধ্যেই প্রথম ব্যাচ ডিগ্রি শেষ করবে। 2. ভর্তিকৃতরা সপরিবার আবাসিক সুবিধা পাবে, এজন্য ইন্টারন্যাশনাল হলের মতো নতুন একটি হলই যথেষ্ট। 3. নতুন চাকরিতে যে ধরনের বেতন দেয়া হয়, যথা সরকারি প্রথম শ্রেণী, সে পরিমাণ বৃত্তি বরাদ্দ করা হবে। 4. গবেষণার কাজ দেখভাল করবে, যথা সারা দেশের গবেষক শিক্ষকদের একটা দল। খ. বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশে কর্মরত গবেষক শিক্ষকদের একটা দল। গ. বিদেশি গবেষক শিক্ষকদের একটা দল। এদের নিযুক্ত করার জন্য বছরে 2 বারে 2 মাসের বেতন, 2 মাসের আবাসন আর যাতায়াত খরচ বহন করাই যথেষ্ট। 5. পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদেশে স্নাতকোত্তর ডিগ্রির জন্য একটি সরকারি তহবিল রয়েছে, তা বাতিল করে সেই তহবিল দেশের বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন স্নাতকোত্তর গবেষণায় ব্যয় করতে হবে। 6. সব ধরনের স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আন্তর্জাতিক মানের পৃথক একটি ভর্তি কেন্দ্র গড়ে তুলতে হবে, যা সত্যিকারের ইন্টারন্যাশনাল প্রোগ্রামের সাথে যৌথভাবে কাজ করবে। এভাবে দেশি স্নাতকোত্তর গবেষক, বিদেশি স্নাতক পূর্ব ও স্নাতকোত্তর শিক্ষার্থীর সংখ্যা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 7. বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সফটওয়্যার ও উন্নত আন্তর্জাতিক জার্নালের অ্যাক্সেস ও প্রকাশনার জন্য শিক্ষকদের প্রণোদনার ব্যবস্থা রাখতে হবে। 8.
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বৈশ্বিক গবেষণা তহবিল আনার সাফল্যের জন্য প্রণোদনা, মূল্যায়ন ও প্রশাসনিক সহযোগিতা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে এসব পদক্ষেপ অত্যন্ত জরুরি। প্রথম পর্যায়ে 3 রকমের 3টি বিশ্ববিদ্যালয়ে এ ব্যবস্থার শুরু হতে পারে, যা কালক্রমে অন্য বিশ্ববিদ্যালয়েও করা হবে, যা আমাদের সামগ্রিক উচ্চতর গবেষণাকে নতুন যুগে প্রবেশ করাতে পারবে বলে নেটওয়ার্ক আশাবাদী। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে আজকে 19 আগস্ট 2024 সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আজকের আমাদের যে বিশ্ববিদ্যালয়ের কেমন বিশ্ববিদ্যালয় চাই, বিশ্ববিদ্যালয়ের সংস্কার ভাবনার যে মতবিনিময় সভায়, সেখানে আমাদের বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করা হলো। ধন্যবাদ।